আজকে 18 ফেব্রুয়ারি 2025 আমরা সকাল 5টা 10-15 অযোধ্যার রাম মন্দিরের দর্শনের জন্য বেরিয়েছি। তাড়াতাড়ি যত সকালে আপনি বেরোতে পারবেন তত ভিড় কম হবে এবং তত তাড়াতাড়ি আপনি রামলালার দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। সাধারণত সকালবেলার দিকে ব্যারিকেড কিছু জায়গায় খোলা থাকতে পারে, কিন্তু যত বেলা বাড়বে ব্যারিকেডগুলো এমনভাবেই দেওয়া থাকে, যদি আপনি এক পার থেকে অন্য পারে যেতে চান, মানে একটা রাস্তাকে দুভাগ করা আছে, এই পার থেকে ওপারে যেতে গেলে আপনাকে মিনিমাম 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হতে পারে। এই যে সকলে রয়েছেন এরা সবাই কিন্তু ভোর 5টা 15-20 মধ্যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সময় কিন্তু আপনি হাঁটতে পারবেন, শুধু হাঁটতে পারবেন না, বেশ জোরেই হাঁটতে পারবেন, কিন্তু যত সময় এগোবে তত আপনার হাঁটার গতি শ্লথ হয়ে আসবে। এই যে আমরা দেখছেন, এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। জুতো খুলে যাওয়ার এই মুহূর্তে কোনো দরকার নেই, জুতো পরেই আপনারা প্রবেশ করতে পারবেন। ভিতরে জুতো রাখার জায়গা রয়েছে। মন্দিরের ভেতরে আপনি আপনার ব্যাগ চেক করিয়ে ফোন সাথে নিয়ে যেতে পারবেন। এই পুরো রাস্তা জুড়ে যত তাড়াতাড়ি যাওয়া যায় আমরা তত তাড়াতাড়ি হেঁটে পৌঁছানোর চেষ্টা করছিলাম, কারণ যত দেরি হবে তত বেশি লাইন পড়বে এবং তত বেশি আমাদের দেরি হবে। এই পুরো জায়গাটা ওপরে ছাউনি দেওয়া রয়েছে এবং তার নিচে দিয়ে রেলিংয়ের মতো ব্যবস্থা করা রয়েছে, যাতে ঠেলাঠেলি বা ভিড়ভাট্টাতে কারোর কোনো অসুবিধা না হয়। একটা লাইন দিয়ে আপনারা একজন কি দুজন পাশাপাশি যেতে পারেন, তবে সাধারণত সকলে একজন করেই যাচ্ছেন, যাতে ভিড়ভাট্টা বা কোনো রকম হুড়োহুড়ি না হয়। ভিতরে কিন্তু আপনাদের ভাবনার চেয়েও অনেক সুন্দর ব্যবস্থা করা রয়েছে, যাতে এই ভিড়টা বিশৃঙ্খলায় পরিণত না হয়। প্রশাসনের অনেক বড় সহযোগিতা রয়েছে এই ভিড়টাকে সামলানোর জন্য। শুধুমাত্র আমাদের ভারতের না, সারা বিশ্বে এই মন্দির নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে এবং এই মন্দির আমাদের সকল হিন্দু ধর্মের সাথে আরও বাকি যারা ধর্মাবলম্বী রয়েছেন অনেকেই এই মন্দিরকে দেখার জন্য আসার চেষ্টা করে থাকেন। পুরো মন্দির চত্বর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও আপনি নোংরা খুঁজে পাবেন না। যদি মনে করেন বয়স্ক বাবা মাকে নিয়ে আসতে পারবেন কিনা বা বাচ্চাকে নিয়ে আসতে পারবেন কিনা, তাহলে এক্ষেত্রে বলবো যত সকালে আপনি যেতে পারবেন তত কিন্তু আপনার যাওয়াটা অনেক সুবিধাজনক হবে। যারা বাচ্চাদেরকে নিয়েছেন তাদের পকেটের মধ্যে আপনি আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলোকে দিয়ে রাখুন, যদি কোনোভাবে সে আপনার হাত থেকে বেরিয়ে যায় যাতে সে সঠিক জায়গায় পৌঁছে আপনাকে খুঁজে নিতে পারে। বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের সুব্যবস্থা রয়েছে। এই হুইল চেয়ারের সাহায্যে আপনি যদি চান আপনার বয়স্ক বাবা মা বা যাদের দাদু ঠাকুমা এখনও রয়েছেন তারা কিন্তু তাদের বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন বাড়িতে তাদেরকে কিন্তু নিয়ে আসতে পারেন। আমরা যেহেতু খুব সকালে বেরিয়েছিলাম সেই জন্য আমরা কোনো প্রসাদ কিনে নিয়ে যেতে পারিনি, কিন্তু পরে যখন আমরা বেরোলাম মন্দির থেকে বেরোনোর পর আমাদের প্রত্যেকের হাতে একটি করে প্রসাদের প্যাকেট মন্দিরের তরফ থেকেই দেওয়া হয়েছে। এই পুরো রাস্তাটি যেটা রয়েছে, এই পুরো রাস্তাটিতে বিশৃঙ্খলার যাতে কোনো রকম সৃষ্টি না হয় সেই জন্য মাঝে মাঝে পুলিশি নজরদারি প্রায় 10 ফুট অন্তর অন্তর একজন করে কর্মী রয়েছে। জলের পিপাসা মেটানোর জন্য অনেক পানীয় জলের কাউন্টার রয়েছে, ভিতরে টয়লেট রয়েছে এবং অনেক সময় এরকম হয় যে ভিড় হয়তো খুব বেশি আছে, তো সেই জন্য মানুষ হাঁটতে হাঁটতে হয়তো আর পারে না। রেলিংগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে, রেলিংগুলোর একপাশে বসার কিন্তু ব্যবস্থা রয়েছে, যাতে অনেকক্ষণ ভিড় হলেও মানুষের যাতে কষ্ট না হয়। অত্যন্ত সুবন্দোবস্ত এখানে রয়েছে, যাতে মানুষ ঠিকভাবে দর্শন করতে পারে।
এই জায়গাটিতে এখন ব্যাগের চেকিং হবে, যে আপনার ব্যাগে কোনো রকম অবাঞ্ছিত বস্তু রয়েছে কিনা। এই জায়গাতে পৌঁছানোর জন্য এখান দিয়েও কিন্তু রেলিং রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি না হয়। আপনি যথাসম্ভব কম জিনিস নিয়ে আসার চেষ্টা করুন, যাতে আপনার কোনো রকম অসুবিধে না হয়। যতটুকু জিনিস না আনলে নয়, ততটুকু জিনিসই আপনি কিন্তু আনবেন। এই জায়গাতে কিন্তু এখনও জুতো খোলার কোনো প্রয়োজন নেই। জুতোর জন্য আলাদা কাউন্টার রয়েছে। এখানে প্রত্যেকে আমরা আমাদের ব্যাগ জমা দিচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা এই কাউন্টারের অপর প্রান্তে আমাদের ব্যাগটাকে পেয়ে যায়। স্ক্যান হচ্ছে খালি। কোনো রকম ধারালো বস্তু বা কোনো রকম এমন কোনো বস্তু যেটা সিকিউরিটি চেকিংয়ে আটকাবে, সেরকম বস্তু আপনার ব্যাগের মধ্যে আপনি রাখবেন না। ফোন কিন্তু আপনি আপনার হাতেই রাখতে পারেন, এবং আপনার ফোন থেকে আপনি ফটো বা ভিডিও তোলাতে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা নেই। এই জায়গাতেও আমরা প্রত্যেকে আমাদের জুতোটা পরেছিলাম, এবং এই মুহূর্তে সকলেই আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ডান দিকে দেখুন মন্দিরের প্রধান যে গেট, সেই প্রধান গেটটি রয়েছে। যেহেতু এটা অত্যন্ত সকালবেলায় আমরা গিয়েছি, সেই জন্য দেখুন ভিড় কিন্তু নেই বললেই চলে। এই ভিড়টাকে আমরা ভিড় বলে গণ্য করছি না। বাঁদিকে আপনার প্রচুর কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলোতে আপনি আপনার জুতো বিনা মূল্যে রাখতে পারেন, এবং ফেরার সময় এই কাউন্টারগুলো থেকে আপনি আপনার জুতো পেয়ে যাবেন। কিন্তু এই কাউন্টারগুলোর এপাশে আপনি জুতো রাখছেন, কাউন্টারগুলোর পিছন দিকটা দিয়ে আপনি যখন বেরোবেন, কাউন্টারগুলোর পিছন দিকটা পাবেন। সেখান থেকে আপনি আপনার ওরা যে টোকেনটা দেবে, সেই টোকেনটা দিয়ে আপনি কিন্তু আপনার জুতোটা পেয়ে যাবেন। টোকেনটাকে সামনে রাখবেন, রাখলে ফেরার সময় আপনি এই কাউন্টারের ঠিক পিছন দিকটা দিয়েই আপনাকে ফিরতে হবে, সেখানে কিন্তু আপনি আপনার জুতো পেয়ে যাবেন। এখানে প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছেন, এবং হারিয়ে গেলেও সেই আমরা যে অনুসন্ধান অফিস বলি, যেটাকে অনুসন্ধান অফিসে গেলে আপনি আপনার হারিয়ে গেছেন যাদের থেকে তাদেরকে আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে একটা ভালো ব্যবস্থা দেখলাম, সেটা হচ্ছে ডোনেশনের ব্যাপার। ডোনেশনের ক্ষেত্রে আপনি যদি 200 টাকা কম দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি প্রণামী বক্সে বা পাত্রের মধ্যে আপনি আপনার টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু যদি আপনি 200 টাকার বেশি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার দিয়ে একটু কম্পিউটারাইজড বিল বা রিসিপ্ট আপনাকে দিয়ে দেবে, সেটি আপনি আপনার কাছে রেখে দেবেন। এটি কিন্তু 200 টাকার বেশি যদি আপনি প্রণামী দিতে চান, সেক্ষেত্রে কিন্তু হবে। পরবর্তীকালে আমি একটা স্লিপ বা রিসিপ্ট আপলোড করব, সেটাতেই আপনারা দেখতে পাবেন যে এই খরচার কোথায় কতটা আপনি দিচ্ছেন, মানে কোথায় কতটা যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। জুতো রেখে আমরা এবার সোজা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মন্দির কিন্তু এখনও পুরোটা তৈরি হয়নি, এখনও প্রায় মাঝপথেই রয়েছে বলা যায়। মন্দির চত্বরটা আমরা যখন পৌঁছেছি, তখনও কিন্তু আকাশে চাঁদ রয়েছে। মন্দিরে এই সুন্দর আলোয় মন্দিরটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। জায়গায় জায়গায় নির্মীয়মান বস্তু পড়ে রয়েছে, এবং কিছু উঁচু নিচু জায়গা রয়েছে। সেক্ষেত্রে সবাই একটু সামনে চলার থাকবেন, এবং সবাই আপনার সাথে যারা গিয়েছে তারা সবাই একসাথে যাওয়ার চেষ্টা করবেন, কারণ একবার হারিয়ে গেলেই অনেকটা কিন্তু সময় নষ্ট। এই যে আমরা সকলে আবার যাচ্ছি রামলালার দর্শনের জন্য। এখানেও সেই এক নিয়ম, যে ছোট ছোট ব্যারিকেড করে লাইন তৈরি করা হয়েছে, যাতে কেবলমাত্র একজন করে এর মধ্যে যেতে পারে, এবং ভিতরে কোনো রকম ভিড়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। প্রত্যেকে এখানে যেহেতু সকালবেলা, সেগুলো প্রায় দৌড়ে দৌড়েই ঢোকার মতো অবস্থায় আমরা ছিলাম।
কারণ এই সকালবেলাটাতে ভিড়টা অনেকটা কম রয়েছে। যখন সকালে যাচ্ছি এখানে কিন্তু বেশি ঠান্ডা নেই, দিনের বেলাটা সকালের দিকে অল্প ঠান্ডা রয়েছে এই ফেব্রুয়ারি মাসটাতেও। তো আপনারা আপনাদের যে ঠান্ডার যে জামা কাপড় সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ওটা পরে যাওয়ার চেষ্টা করবেন। সকালে স্নান করে সকলেই মন্দিরে রামলালার দর্শনের জন্য গিয়েছেন, তো সেক্ষেত্রে যাতে ঠান্ডা না লাগে সেদিকেও খেয়াল রাখবেন। মন্দিরের মধ্যে কোনোরকম কোনো পুজোর জিনিস কেনার কিন্তু ব্যবস্থা নেই। যদি কেউ মনে করেন আপনারা বাইরে থেকে আনতে পারেন, কিন্তু মন্দিরের মধ্যে এরকম কোনো ডালা কেনার বা প্রসাদ কেনার কোনো ব্যবস্থা বা সুযোগ কিন্তু এখানে নেই। এই রাস্তা দিয়ে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি। সকলে তার মন ভরে রামলালাকে দেখতে চাইছে। গত 22শে জানুয়ারি 2024 রামলালার মন্দির উদ্বোধন হয় এবং গত 22শে জানুয়ারি 2025 প্রথম বর্ষ উদযাপন হয়েছে। এখানে রামের কিন্তু পূর্ণ বয়সের মূর্তি স্থাপিত নেই, এখানে কিন্তু রামের শিশু বয়সের মূর্তি স্থাপিত হয়েছে। এই মন্দিরের মূল নকশা তৈরি করার জন্য 2020 সালে বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুযায়ী নকশা তৈরি হয় এবং পুরো এই মন্দির নির্মাণের জন্য কোনো লোহার ব্যবহার করা হয়নি এবং সাধারণত পুরোটাই বেলে পাথর দিয়ে মন্দিরে কাজ সম্পন্ন করা হয়েছে এবং পাথরের খণ্ড জোড়া দেওয়ার জন্য 10,000 তামার প্লেট ব্যবহার করা হচ্ছে বলে আমরা জানি। বিষ্ণুর অবতার রামের শিশুরূপ রামলালা বিরাজমান মন্দিরের প্রধান এই দেবতা। রামলালার পোশাক, তার অলংকার, তার সাজসজ্জা সবই দেখার মতো। ভারতের বিভিন্ন প্রান্ত, শুধু ভারত বলবো না, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে এসছেন শুধু রামলালার একটিবার দর্শন করার জন্য। পুরো এই রাস্তাটা প্রায় আপনার মন্দিরের মূল যে ফটক সেখান থেকে মন্দির আসতে গেলে প্রায় 1 কিলোমিটার মতো আপনাকে হাঁটতে হবে। সেরকমভাবে আপনার প্রস্তুতি কিন্তু আপনি নিয়ে রাখবেন। মন্দিরের ভিতরে যে স্থাপত্যকলা সেটা সত্যিই কিন্তু দেখার মতো। অযোধ্যা এই শব্দটাই এসেছে সংস্কৃত এবং হিন্দি দুই তরফ থেকেই বলা যায় এবং এটি একটা প্রাচীন ভারতীয় শহর এবং এটিকে রামের জন্মস্থান বলে ধরা হয়। ভারতের উত্তরপ্রদেশের পবিত্র সরজু নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের দৈর্ঘ্য প্রায় 360 ফুট, প্রস্থ 235 ফুট, উচ্চতা 161 ফুট এবং প্রায় 1.1 হেক্টর জুড়ে এই মন্দিরের সমস্ত স্থাপত্য অবস্থিত। মন্দির চত্বরে একটি কেন্দ্রীয় মন্দিরের চারপাশে 6টি সহ মন্দির অবস্থান রয়েছে। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা চেকিং রয়েছে। অনেকবার চেকের পরই আপনি কিন্তু মন্দিরের ভেতরে পৌঁছাতে পারবেন। মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির রয়েছে। এই মন্দিরে ঢোকার সময় আপনি মার্বেলের মধ্যে এত সুন্দর কারুকার্য করা নকশা দেখতে পাবেন যে আপনার ওখানে দাঁড়িয়ে যেতে মন চাইবে। অযোধ্যা স্টেশন থেকে অযোধ্যা রাম মন্দির কিন্তু খুব কাছে। আপনারা চাইলেই আপনাদের ট্রেন ধরে অযোধ্যা স্টেশনে নেমে সেখান থেকে আপনারা মন্দিরে পৌঁছাতে পারেন। খুবই কাছে রয়েছে এই মন্দিরটি। হাওড়া থেকে অযোধ্যা ধাম জাংশনের জন্য আপনারা পাবেন দুন এক্সপ্রেস, যেটি
প্রতিদিন রাত 8:25 হাওড়া থেকে ছাড়ে এবং অযোধ্যায় পৌঁছায় 19 ঘন্টা 45 মিনিট পরে, মানে প্রায় 20 ঘন্টা পরে, বিকেল 4:08 নাগাদ অযোধ্যা ধাম স্টেশনে। এবং কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধাম জাংশনের জন্য আপনারা পাবেন জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটির নাম্বার হলো 13151 এবং সকাল 11:45 ছাড়ছে এবং পৌঁছচ্ছে প্রায় 18.5 ঘন্টা পরে সকাল 6:30টায়। এটিও কিন্তু প্রতিদিন চলে। যেটি দুন এক্সপ্রেস বললাম, দুন এক্সপ্রেসের নাম্বার 13009। যারা নর্থ বেঙ্গলে থাকেন তাদের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আছে উদয়পুর সিটি কবিগুরু এক্সপ্রেস 19616, যেটি কিন্তু অযোধ্যা ধাম স্টেশন অবধি যাবে। এই মন্দিরে ঢোকার সময় আপনি নির্মীয়মান অবস্থা দেখতে পাবেন এবং মন্দিরের সুবিশাল আকৃতি দেওয়ার একটি চেষ্টা চলছে, যেটি আমাদের সকলেরই চাওয়া। যারা মালদায় থাকেন, মালদা টাউন থেকে অযোধ্যা ধাম জাংশনের জন্য ট্রেন রয়েছে রবিবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার। ট্রেনের নাম ফারাক্কা এক্সপ্রেস এবং এটি সন্ধ্যে 7:25 ছেড়ে পরের দিন বিকেল 3:06 অযোধ্যা ধাম জাংশনে পৌঁছায়। ট্রেনের নাম্বার 15743। প্রায় 19.5 ঘন্টার মতো সময় নেয় এই ট্রেনটি। যখন আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করছি সেই সময় আমাদের মধ্যে একটা আনন্দ বিহ্বলতা সৃষ্টি হয়েছে। পুরো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সকল শ্রদ্ধালু মানুষ এই মন্দিরের সিঁড়িতে নমস্কার করে তবেই কিন্তু এরা ভেতরে ঢুকছেন। পুরো মন্দিরের অপরূপ সাজসজ্জা আপনাকে মোহিত করে দেবে। এই মন্দিরে আলোর ব্যবহার এত সুন্দরভাবে করা হয়েছে যে তাতে আপনি চোখ হারিয়ে যেতে বাধ্য। আমাদের সকলের কাছে এটি কেবলমাত্র একটি মন্দির নয়, বরং বহু শতাব্দীর বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। এই মন্দিরটি কিছু বছর বলবো না, গত বছরই আমরা কলকাতায় একটি পুজোতে এই মন্দিরে প্রতিকৃতি তৈরি হওয়া দেখেছি, যেখানে প্রচুর ভিড় হয়েছিল। এই মন্দির তৈরি হওয়ার যে শিল্পশৈলী সেটি হচ্ছে নাগরা শৈলীতে নির্মিত। এই পুরো ঐতিহ্যবাহী মন্দিরটি একটি সুন্দর স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে, যেখানে মন্দিরে 3 তলা বিশিষ্ট স্থাপত্য রয়েছে এবং এতে প্রায় 392টি খোদাই করা স্তম্ভ থাকবে। পুরো মন্দিরটি বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে এবং এর স্থাপত্য অত্যন্ত সুন্দর। বিশেষ ধরনের গোলাপি বেলে পাথর দিয়ে, যা রাজস্থানের বিশনপুর থেকে সংগ্রহ করা হয়েছে। মন্দিরের মধ্যে একটি বিশাল গর্ভগৃহ রয়েছে এবং যেখানে রামলালার বিগ্রহ স্থাপিত হয়েছে। ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম একটি প্রতীক হলো এই মন্দির। এতে কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আবেগ জড়িয়ে আছে। প্রত্যেকটি মানুষকে দেখে আপনি বুঝতে পারবেন তাদের মধ্যে কতটা আবেগ রয়েছে, যে যিনি হাঁটতে পারেন না তিনি পর্যন্ত চেষ্টা করছেন একবার রামলালার বিগ্রহ দর্শন করবেন। ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম প্রধান নিদর্শন হয়েও আছে এটি। অযোধ্যার রাম মন্দির কেবলমাত্র ধর্মীয় স্থাপনা হিসেবে ধরবেন না, এটি ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং ঐক্যের প্রতীক। যুগ যুগ ধরে
যা লালিত হয়েছে এবং তা বাস্তবায়িত হয়েছে মন্দির নির্মাণের মাধ্যমে। এই প্রত্যেকটি বিভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ আজ উপস্থিত হয়েছে কেবলমাত্র একবার রামলালার যাতে দর্শন করা যায়। কেবলমাত্র একবার এই চোখের পলকে আমরা যে বলি বা এক মুহূর্তের যে ঝলক, সেটাই আমাদের মধ্যে থেকে যাবে, আমাদের মনের মধ্যে এটাই রয়ে যাবে যে একবার তার সুন্দর রূপটাকে আমরা দেখতে পেয়েছি। আমরা হাঁটার সময় যেহেতু আমরা মামার সাথে মা ছিল, তো সেই জন্য আমরা বাদিক দিয়ে গেছি। চেষ্টা করবেন মাঝামাঝি জায়গা দিয়ে যাওয়ার জন্য, কারণ এই জায়গা থেকে আপনি বিগ্রহের আরেকটু হয়তো কাছাকাছি পৌঁছতে পারবেন, কিন্তু সব জায়গা থেকে মন্দিরের রামলালাকে কিন্তু আপনি দেখতে পাবেন। মন্দিরের মধ্যে এই স্থাপত্যগুলো কিন্তু আপনার মনটা ছুঁয়ে যাবে। কীভাবে এত সুন্দর নিখুঁত এই স্থাপত্য শৈলী তৈরি হয়েছে আপনি নিজেও জানেন না। মন্দিরের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা রামলালার দর্শন পেতে চলেছি। মাথায় লটবহর নিয়ে বিভিন্ন প্রদেশের মানুষ এখানে উপস্থিত হয়েছে একবারটির জন্য রামলালাকে যাতে দেখা যায়। হয়তো সারা জীবনে এটি তাদের জন্য শেষবার যখন তারা রামলালার দর্শন করছে। শুধু শেষবার বলবো না, প্রথমবার এবং শেষবার যখন তারা রামলালা দর্শন করছেন। ভিতরে একটি পাখা রয়েছে যেটি অত্যন্ত সুন্দর, মানে মন্দিরের সাথে সামঞ্জস্যের জন্য এরকম। এই রামলালার মন্দিরের বিগ্রহ আপনি এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমিও এই কয়েক ঝলকের জন্য দেখতে পেয়েছি, ওই কয়েক ঝলকের জন্যই আমাদের কিন্তু এখানে আসা। ভারতে এক নতুন সভ্যতার দিগন্ত উন্মোচিত হয়েছে এবং ভবিষ্যতে তার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক হিসাবে এই মন্দির টিকে থাকবে বলে আমার বিশ্বাস। কেবল আমার বিশ্বাস বলে ভুল হবে, এটি সারা ভারতবর্ষে প্রতিটি মানুষের মধ্যে থাকা বিশ্বাস। মন্দির দর্শনের পর মন্দিরের ভিতর দিয়ে বাইরে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। ওঠার সময় আমরা সিঁড়ি ব্যবহার করেছি, নামবার সময় এরকম স্লোপ মতো রয়েছে যেখান দিয়ে আপনি হেঁটে বাইরে আসতে পারবেন। ভিতরে কনস্ট্রাকশনের জন্য প্রচুর যন্ত্রপাতি রয়েছে, প্রচুর নির্মীয়মান যে বাড়ি হয় তার জন্য যে জিনিসপত্র লাগে সেই সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেই জায়গাগুলো ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু এখনও মন্দিরটি কিন্তু সম্পূর্ণ নির্মাণ হয়নি। হয়তো কয়েক বছরের মধ্যে এই মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে, শুধু আমরা কেন, যারা এসেছেন প্রত্যেকেই মন্দিরের এই মুহূর্তে এই অপরূপ দৃশ্যটাকে নিজেদের ক্যামেরাবন্দি করে নিচ্ছেন এবং নিজেকেও এই মন্দিরের সাথে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন। হাজার হাজার মানুষ কেবলমাত্র এই এক ঝলকের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে এসেছে। মন্দিরের এই সোনালি রূপ আপনার চোখকে উজ্জ্বল করে তুলবে। যত তাড়াতাড়ি মন্দিরে ঢোকার জন্য আমরা গিয়েছি, ঠিক তত তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার জন্য আমরা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আসার সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসে অপেক্ষা করেছেন, যে হয়তো তাদের পরিজন সামনে রয়ে গেছে, তারা পিছনে রয়েছে, অথবা যারা পায়ের যন্ত্রণার জন্য ভিতরে রয়ে গেছে। যারা শুধুমাত্র মন্দিরে আসছেন কিন্তু কোনো রকম কোনো হোটেল নিতে চান না, ভিতরে কিন্তু বিশ্রামাগার রয়েছে এবং তার সাথে আপনার ওয়াশরুম রয়েছে, যেখানে আপনি পুরোপুরিভাবে নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপর আপনি মন্দিরে যেতে পারেন। এবং এই ওয়েটিং রুমটি অত্যন্ত সুবিশাল, যেখানে আপনি স্টেশনে আসার পরে এখানেই ডিরেক্টলি আসতে পারেন, এটাও কিন্তু আপনি করতে পারেন। যাদের সামর্থ্য নেই তারা স্টেশনে এসে আপনারা এখানে চলে আসুন এবং এখানে এসে এখানে টয়লেট ওয়াশরুম ইউজ করুন। ইউজ করার পর এখানে মন্দিরে রামলালার দর্শন করুন। যখন আমরা বাইরে বেরোচ্ছি সেই সময়
আমাদের হাতে একটি করে প্রসাদের প্যাকেট দেওয়া আছে, যার মধ্যে রয়েছে নকুল দানা। এর জন্য আপনাকে কিন্তু কোনো রকম কোনো টাকা দিতে হবে না। আমি একটু আগেই বলেছিলাম যেখানে আমরা জুতো রেখেছিলাম তার উল্টো দিক হচ্ছে এইটা। এখনও কিন্তু আকাশের চাঁদ রয়েছে। এই উল্টো দিকের কাউন্টারে আপনার কিন্তু পরপর নাম্বার দেওয়া রয়েছে। আপনার যে কুপনটি রয়েছে হাতে, যেটি আপনি জুতো রাখার সময় পেয়েছিলেন, সেই কুপনটিকে দিয়ে আপনি আপনার জুতো সংগ্রহ করে নেবেন। এবং এরকম যেন কারোর সাথে না হয় যে যদি আপনার কেউ হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুসন্ধান অফিস কিন্তু এখানেই রয়েছে, এবং সেখানে অনুসন্ধান অফিসে আপনি আপনার যে বার্তাটি রয়েছে সেই বার্তাটি প্রকাশ করে আপনি আপনার পরিজনকে খুঁজে নিতে পারেন। এখানে প্রচুর বাঁদর রয়েছে, এবং যেহেতু বুঝতেই পারছেন এটি অযোধ্যা এবং এটি হনুমান মন্দিরের খুব কাছে, এবং এটি রামলালার জায়গা। এখানে তো এরা থাকবে। এই যে মন্দিরের রিসিপ্টের কথা বললাম, এটি ওটি। এবং এর বেরোনোর পরে আমরা প্রত্যেকে ওই চন্দন এবং লাল রামলালা টিপ আমরা করেছি। এখানকার শাটারগুলো দেখুন, প্রত্যেকটি বন্ধ শাটারের কিন্তু কি অপূর্ব সুন্দর আঁকা রয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই ধ্বনি গর্জে উঠুক এবং আপনারা সকলেই রামলালার দর্শন করুন।